নমস্কার, আমার ইউটিউব চ্যানেল সোনার তরীতে সকলকে স্বাগত। বাংলার বারব্রত, পুরাণ কথা, ভ্রমণ কথা, লোক সংস্কৃতি, খাদ্য সংস্কৃতি বা খাদ্য সাহিত্য এই চ্যানেলের মুখ্য উপজীব্য বিষয়। আজ আমার আলোচনার বিষয় হলো ব্রত। ব্রত শব্দটির অর্থ জানেন? সংসদ অভিধান বলছে পুণ্য লাভ, ইষ্ট লাভ, পাপক্ষয়, এসবের জন্য অনুষ্ঠিত ধর্মকার্যই হলো ব্রত। সংস্কৃতে ব্রি ধাতু মানে যার অর্থ হলো বরণ করা, তার সঙ্গে অতচ প্রত্যয় যোগ করে হয় ব্রত। হ্যাঁ, ব্রত বা তার আচার বিধি এসব তো বরণ করে নেয়াকেই বোঝায়। ঋগ্বেদে আছে ব্রত শব্দটি, যার অর্থ হলো কর্ম। পরে বিশেষ অর্থ দাঁড়ায় শাস্ত্রবিহিত নিয়ম বিধি বা পূজার্চনা। ব্রতের অর্থ হল নিয়মপূর্বক অনুষ্ঠেয় সৎ কর্মাদি। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মতে সাধিতে আপন ব্রত স্বীয় কার্যে হও রত। ব্রতের সঙ্গে জড়িয়ে আরও একটি শব্দ হল ব্রাত্য। অভিধান অনুসারে ব্রতসমূহ হলো মূলত ব্রাত্য, কারণ প্রাচীনকালে বেদ বহির্ভূত অন্য কোনো ব্রত কর্মাদি পালন করলেই তা ছিল ব্রাত্য, মানে শাস্ত্রীয় নয়। তাই বুঝি ব্যাসদেব লিখেছিলেন বেদব্রত চ্যুত ব্রাত্য। মূলত মেয়েরাই যেসব পালন করত নিজেদের মতো করে ঘরোয়াভাবে, আর সেগুলিকে মেয়েলি ব্রত বলে অশাস্ত্রীয় পুজো বা পুজো আশ্রয়ী অথবা অনুসারী নয় বলে দাগিয়ে দিতেন পুরুষতান্ত্রিক সমাজের মাথারা। যে কোনো দেশের, যে কোনো ধর্মের, যে কোনো জাতির মানুষের দ্বারা পালিত ব্রতের সঙ্গে জড়িয়ে থাকে সে দেশের, সে জাতির লোক ইতিহাস, লোকভাষা, লোক সংস্কৃতি আর লোক উৎসবের খুঁটিনাটি। অবনীন্দ্রনাথ ঠাকুরের মতে আমাদের দেশে দু ধরনের ব্রত চলিত আছে, শাস্ত্রীয় বা পৌরাণিক এবং যোশিত প্রচলিত বা মেয়েলি ব্রত। এই মেয়েলি ব্রতের আবার দুটো ভাগ, 5 থেকে 9-10 বছরের বালিকাদের জন্য কুমারী ব্রত এবং পূর্ণাঙ্গ নারীদের ব্রত। শাস্ত্রীয় ব্রতগুলিতে হিন্দু ধর্মের সামান্য কাণ্ড অর্থাৎ আচমন, স্বস্তি বাচন, কর্মারম্ভ, সংকল্প, ঘট স্থাপনা, পঞ্চগব্য শোধন, শান্তিমন্ত্র উচ্চারণ, অর্ঘ্য, আসন শুদ্ধি, ভূত শুদ্ধি, মাতৃকান্নাসাদি এবং বিশেষ অর্ঘ্য স্থাপন দিয়ে শুরু করে ভুজ্যি উৎসর্গ, ব্রাহ্মণকে যথাসাধ্য দান দক্ষিণা দিয়ে ব্রতকথা শ্রবণ দিয়ে তবেই তা শেষ হয়। অর্থাৎ সামান্য কাণ্ড ও লোকায়ত ব্রতকথা হলো পৌরাণিক বা শাস্ত্রীয় ব্রতের উপাদান, যেগুলি সাধারণত মেয়েলি ব্রততে অনুপস্থিত। আর তাই বুঝি শাস্ত্রে মেয়েলি ব্রতকে ব্রাত্য করে রাখা হতো। নারী ব্রত অনেকটাই খাঁটি মেয়েলি ব্রত এবং কিছুটা শাস্ত্রীয় তো বটেই। অর্থাৎ কালে কালে যেটা হয়েছে যে বেশ কিছু নারী ব্রত, লৌকিক ব্রত কিছুটা শাস্ত্রীয় আবার কিছুটা অশাস্ত্রীয় ব্রতের মিশ্রণ। কুমারী ব্রত কিন্তু মূলতই কামনার ব্রত, যা কিনা হিন্দু ধর্মের সুলভ সংস্করণ এবং প্রাতঃকালে আমার মতে শিশুকে খালি পেটে যেন তেন প্রকারেণ কালমেঘ পাতার রস গেলানোর মতো করেই ঢুকে পড়েছিল সমাজের মূল স্রোতে। কুমারী ব্রতের ছাঁচটা খাঁটি পৌরাণিক ব্রতের নির্যাস থেকে নিয়ে অত মন্ত্র, অত আচার বিচারের জালে না জড়িয়ে জোড়াতাপ্পি দেওয়া একটা ককটেলের মতো, না ঘরের না পারের। সেটি যতটা লোকসাহিত্য ততটাই আশা আশঙ্কা বা কামনা ভিত্তিক ছড়া উচ্চারণের মধ্যে দিয়েই শুরু এবং শেষ। খাঁটি মেয়েলি ব্রত কোনো দেবতার পুজো ঠিক নয়, এর মধ্যে কিছুটা ধর্মাচরণ থাকে এবং কিছুটা উৎসবের হাওয়া গায়ে মেখে যেন পালিত হয়। আগেকার যৌথ পরিবারের সংস্কার সূত্রে মেয়েদের মধ্যে আত্মীয় বন্ধুতার সম্পর্ক ঝালিয়ে নেবার উদ্দেশ্যে যেন পালিত হতো, তবে সেখানেও কিন্তু কামনার প্রতিচ্ছবি বা প্রতিধ্বনি ছত্রে ছত্রে ফুটে ওঠে।
পুরাণ ভেঙে যেমন শাস্ত্রীয় ব্রত, তেমনি প্রাকৃতিক শক্তি বা ন্যাচারাল রিসোর্সেসের প্রতি শ্রদ্ধা জানাতে মেয়েলি ব্রতের জন্ম। আর তার মধ্যেও কিন্তু একটা প্রচ্ছন্ন কামনা বা বাসনার ইঙ্গিত থাকে। আসলে ব্রত আমার মনে হয় আমাদের সাধারণ সম্পত্তি, কোনো বিশেষ ধর্ম বা দলের মধ্যে সীমাবদ্ধ নয়। তা এগুলো যেন মানুষের একটা প্রাপ্ত সংস্কার, যা বংশ পরম্পরায় ধরে চলে আসে। কোথাও না ব্যবহৃত হতে হতে মাটির নিচে চাপা পড়ে যাওয়া ফসিলের মতো লুপ্ত হয় সেই ব্রত। আবার মানুষ, আমরা যতই আধুনিক হই না কেন, যতই পরিবর্তনের মধ্যে দিয়ে অগ্রসর হই না কেন, পূর্ব বা প্রপূর্ব এই স্থাবর বা অস্থাবর সম্পত্তির খোঁড়ার চেষ্টা করি। মানে সেই স্থাবর বা অস্থাবর সম্পত্তির মতোই ভাঁজে খাঁজে সংরক্ষিত এবং সুরক্ষিত থাকে এই সমস্ত সংস্কার বা আমাদের সংস্কৃতির অন্যতম ধারক এই ব্রত। একেবারে ঠিক যেন মাটির বুকের মধ্যে নিহিত গোপন এক চেম্বারে, তা সে মানুষ ধর্মভীরুই হোক বা ধর্ম অন্তঃপ্রাণ, তার মধ্যে কোনো কামনার, ঈশ্বরকে পাওয়ার জন্য একটা কামনার সংযোগ থাকুক, বা কেবলমাত্র নিজের আনন্দে ব্রত পালনের উদ্দেশ্যেই হোক, তবে মানুষের ভয় এবং কামনার সঙ্গে ঈশ্বরের নিবিড় সংযোগ, সেটি কিন্তু শুধু আমাদের দেশেই নয়, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। বিশ্বের অনেক স্থানেই, নয়তো আমাদের ভাদ্র মাসে ভাদুলি ব্রতের মতো আমেরিকার রেড ইন্ডিয়ানদের হুইচল ব্রত পালিত হয় বৃষ্টির কামনায়। সেখানেও মাটির সরায় সূর্যদেবকে এঁকে আলপনা দেয় তারা। আবার আমাদের ইতু বা সূর্যের পুজো, মেক্সিকোর রায়োমি আর ইজিপ্টের রায়ের উপাসনা কিন্তু সবই শস্যের কামনায়, সৌভাগ্যের কামনায়, ঈশ্বরের উদ্দেশ্যে যেন একটা ধন্যবাদ জ্ঞাপন। আবার দেখুন, আমাদের দোলের আগের দিন ন্যাড়া পোড়া বা হোলিকা দহন, গ্রিসের স্প্রিং ফেস্টিভ্যাল, এই দুইয়ের মধ্যেই কিন্তু মানে জীর্ণ একটা অনেক দিনের শীত ঋতুর বিদায়ে এবং নববসন্তের আগমনে যেন একটা বাসন্তী ধৌতিকরণ, যেটা আমাদের চাঁচর বা ন্যাড়াপোড়ায় হয়। জীর্ণ পুরাতন যাক ফেসে যাক, যাক ফেসে যাক, অর্থাৎ পুরনো বছর, পুরনো ঋতু সমাপনের নতুনকে স্বাগত জানানো। সেটাও কিন্তু একটা পরিবেশের কারণে নতুন গ্রীষ্মকে আবাহন। আবার ধরুন চৈত্রের চড়ক, সেটা কিন্তু বিলেতের মে পোলো উৎসবের মতো। আবার প্রাচ্যের ভূত চতুর্দশী, পাশ্চাত্যের হ্যালোউইন। আমাদের নবান্ন সে দেশের থ্যাঙ্কস গিভিং। আমাদের অঘ্রাণের নবান্নে আমরা নতুন ধান ওঠে, সেই দিয়ে আমরা নবান্ন উৎসব যাপন করি। সেই নতুন ধান দিয়ে লক্ষ্মীর আরাধনা করি। পৌষ মাসে আবার মা লক্ষ্মীর প্রতি বা পরিবেশ, প্রকৃতি, কৃষি দেবী, শস্য দেবী, সবের প্রতি একটা থ্যাঙ্কস গিভিং, নতুন চাল দিয়ে নবান্ন উৎসব হয়। আর সে দেশে তো চাল হয় না বা হতো না, তো সে দেশে হচ্ছে বাম্পার গম উৎপাদনের জন্য থ্যাঙ্কস গিভিং। তাই দুয়ে দুয়ে চার করি যে সেই আবারও ফিরে আসি শুরুতেই, যে আমাদের ব্রত হলো লোক সংস্কৃতির অন্যতম ধারক এবং বাহক। আপনাদের যদি ভালো লাগে আমার সোনাত্তরী ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমি যে কথাগুলি বললাম ব্রত নিয়ে, মানে স্থান কাল পাত্র ভেদে সমস্ত দেশ, সব জাতি, সব কিছুর গণ্ডি ছাড়িয়ে এই ব্রত থাকুক আমাদের সঙ্গে, আমাদের উদযাপনে, আমাদের ভালো লাগায়, পালনে এবং লোকসংস্কৃতির অন্যতম ধারক এবং বাহক হয়ে। নমস্কার সকলকে।